ডেডলাইন পার হয়ে গিয়েছে, তাও এই মুহূর্তে কলকাতায় আপাতত আমি কোনো বাংলাদেশি সেনা দেখতে পাচ্ছি না, এক নম্বর। আর দু নম্বর কথা হলো মধুকল্পিতা, মমতা বন্দ্যোপাধ্যায় গত পরশু বললেন যে আমরা তো ললিপপ খাচ্ছি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোক, দলের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি এর আগে বলেছিলেন বাংলাদেশে নাকি সেরকম কিছুই হচ্ছে না, এর এপারেই নাকি বাড়াবাড়ি হচ্ছে। এক প্রকার ইউনুসকে সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন। তাহলে কি ইউনুস বাংলাদেশ থেকে সেনা পাঠানোর পরিবর্তে এই সিদ্দিকুল্লাহর মতো কয়েকজনকে পাঠিয়ে রেখেছে আসলে? আর সব থেকে বড় কথা হলো কিশলয়, এই যে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি যে বক্তব্য রাখছেন, সেই বক্তব্যটা হয়তো তিনি ভেবেচিন্তে বলছেন না। আচ্ছা কিশলয়, একটা জিনিস আমাদেরকে ভাবতেই হবে, এখন বাজে ঘড়িতে সকাল 8টা বেজে 1 মিনিট, অর্থাৎ ডেডলাইনের অনেকটাই সময়সীমা পার হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত বাংলাদেশ কি কলকাতাকে দখল করতে পারলো? প্রশ্ন তো আমরা করব। কেন প্রশ্নটা করব না? তার কারণ হচ্ছে ওপার বাংলা থেকে প্রত্যেকটা দিন ঠিক কত মানুষ এপার বাংলায় চিকিৎসার জন্য আসেন, সেটার তালিকা বোধহয় বাংলাদেশের সেই বিএনপি নেতা, সেই প্রাক্তন সেনাকর্তার কাছে নেই। তারা এসে কিশলয় শুধুমাত্র এখানে চিকিৎসা পরিষেবার জন্য আসেন না, তারা এখানে এসে কলকাতার বিভিন্ন জায়গাগুলো তারা ঘোরাফেরা করেন, সেই সমস্ত জায়গাতে তারা ছবিও তোলেন। সর্বোপরি যে বিএনপি নেতা ভারতীয় শাড়ি আপনি পরিয়েছিলেন, অথচ আপনার দেশের মানুষেরা এই শহর কলকাতার একটা উল্লেখযোগ্য বহু পুরনো একটি মার্কেট রয়েছে কিশলয়, আমি তুমি দর্শক যারা রয়েছেন অনেকেই হয়তো সেখানে গিয়েছেন, কলকাতার নিউ মার্কেট এলাকা। সেই নিউ মার্কেট এলাকায় প্রত্যেকটা দিন হাজারে হাজারে বাংলাদেশিরা তারা আসেন, তারা জামা কাপড় কিনে সানন্দে বাড়ি নিয়ে যান। আর অথচ আপনি একটি শাড়ি পরালেন ভারতের, আপনি বলতে চাইলেন হ্যাঁ, তাও আবার নিজের বউয়ের, ভেবে দেখুন একবার, আপনার নিজের বউয়ের একটি শাড়ি পরিয়ে দিলেন, আর ভাবলেন যে এর মাধ্যমে আপনি ভারতকে কড়া বার্তা দেবেন। ক্ষমতা যদি থাকে না, তাহলে প্রত্যেকদিন যারা এখান থেকে বাজার করে শপিং করে নিয়ে যাচ্ছেন, তাদের প্রত্যেকের বাড়িতে ঢুকে ঢুকে পুড়িয়ে দেখান তো জামা কাপড়গুলো। শুভেন্দু অধিকারী তো বলেছেন নিজের বুকে যে পেসমেকার বসানো আছে ওটা বার করে পড়ান। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমরা তো হাতে ললিপপ নিয়ে বসে নিই। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা প্রশ্ন করব আজকে যে আপনার দলের মন্ত্রী বলছেন বাংলাদেশে তো বাড়াবাড়ি হচ্ছে না, তাহলে আপনার ললিপপ বলার প্রয়োজনটাই বা কি ছিল? কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো। যারা কেউ কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন? কারণ নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো। ভারতবর্ষের অখণ্ড, আমাদের সকলের অখণ্ড। সত্যি তো, এত বড় হিম্মত, এত বড় ক্ষমতা কার আছে যে শহর কলকাতা দখল করবেন? আর কলকাতা দখলের দিবা স্বপ্ন কাটতে না কাটতেই বাংলা, বিহার, ওড়িশা সব দখল করবেন আপনারা মশাই। গতকাল দিল্লিও বলে ফেলেছেন। আরে বলার সময় একটু ভেবে বলুন, একটু ভেবে চিনতে তো কথাটা বলুন, যেটা বলছেন ভাবুন একবার কি বলছেন। কিন্তু অবাক লাগে ভাবতে যে মমতা বন্দ্যোপাধ্যায় ললিপপ খাবো না বলে মন্তব্য করছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মন্ত্রী তিনি কি বলছেন, তার কি মন্তব্য শোনাই একবার। এগুলো খুব বাড়াবাড়ি হচ্ছে। বাংলাদেশে হিন্দুদেরকে বিজেপি নিয়ে আসছে জোর করে। বাংলাদেশের বিভিন্ন প্রশাসন হিন্দুরা বসে রয়েছে, উত্তর দিতে পারবে? থানার বড়বাবু, জজ, এসপি, ডিএম বড় বড় হিন্দু, এগুলো দেখা যায় না? মাদ্রাসার ছেলেরা মন্দিরকে পাহারা দিয়ে পুজো করার সুযোগ করে দিয়েছে, এগুলো দেখতে পান? পাল্টা হামলা যারা করছে তার অস্থির মস্তিষ্কে বাংলাদেশে কোথায় কি ঘটেছে, প্রকৃতপক্ষ কতটা অত্যাচার হলে নিশ্চিত তার নিন্দা করতে হবে, তবে তার ইন্টারনাল ব্যাপার। এখানে যখন বাবরি মসজিদের বিষয়ে বাংলাদেশ মুখ খুলেছিল, তখন মোদিজি বলেছিলেন এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। ইউনুস সাহেব ভালো উত্তর দিয়েছেন, এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার, এটা সারা সারা লড়াই ব্যাপার, এখানে আমাদের যোগ দিচ্ছেন কেন? সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন ইউনুস সাহেব তো ভালোই উত্তর দিয়েছেন মোদিকে, অর্থাৎ মনে হচ্ছে ইউনুসের মুখপাত্র কথা বলছেন, কিন্তু ইনি তো মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আসবো আলোচনায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন জয় মল্লিক, বিজেপি মুখপাত্র। আমাদের সঙ্গে রয়েছেন তৌসিফ আহমেদ খান, আইনজীবী, তৃণমূলকে সমর্থন করেন। প্রথমে যাব জয়বাবুর কাছে। জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মন্ত্রী তো আপনাদের অ্যাটাক করলেন ইউনুসের হয়ে, বললেন বাবরি মসজিদ নিয়ে তো ওরা নাক গলায় না, মোদিকে তো হেভি উত্তর দিয়েছে ইউনুস সাহেব, মোদি তো পুরো কোণঠাসা।
মনে হচ্ছে যেন ইউনুসের মুখপাত্র কথা বলছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা তো ললিপপ খাচ্ছি না। এটাকে কি হিপোক্রেসি মনে হচ্ছে? না, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। চ্যারিটি বিগিনস অ্যাট হোম, এটা আমরা এই কথাটা শুনেছি। স্বাভাবিকভাবে এর আগেও আমরা সাম্প্রতিক যে ঘটনাগুলো পশ্চিমবঙ্গে দেখেছি সেটা হচ্ছে সন্দেশখালীর মহিলাদের উপরে যখন এরকম পরিস্থিতি হচ্ছিল, ঝামেলা হচ্ছিল, আতঙ্কিত ছিল পুরো সন্দেশখালী, তখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ বন্ধ করেছিলেন কেন? নামটা শেখ শাহজাহান ছিল, এটাই কি কারণ? একটু উত্তর দিতে হবে। ঠিক অন্যদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের একজন মন্ত্রী নেতা, সে রীতিমতো দাঁড়িয়ে বলছে যে 70% 30% আমরা কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব, তখন নেতা সুপ্রিমো হয়ে বা মুখ্যমন্ত্রী হয়ে উনি মুখ খুললেন না কেন? কারণ তার নাম হুমায়ুন বলে। এই জিনিসগুলো তো আমরা তৃণমূলে দেখে এসেছি, এটা তৃণমূলের কালচার। আর আজকে উনি যেটা বলছেন সেটা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রং বদলান, গিরগিটিও ভয় পাবে, গিরগিটিও লজ্জা করবে। আর যে দেশের নেতৃত্বের কথা বলছেন না, রাষ্ট্রনেতা কাকে বলে? আজকে যদি ভারতবর্ষে আমরা সংখ্যালঘুর কথা বলি, সংখ্যালঘুরা যেভাবে সুযোগ সুবিধা পাচ্ছে তার সঙ্গে কোনোভাবে বাংলাদেশের সঙ্গে কম্পেয়ার করা যায় না। বাংলাদেশে প্রত্যেক দিন যে নেতামন্ত্রীর কথা, আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরীর কথা বলছেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে ওইখানে নাকি ক্যাবিনেটে হিন্দু নেতামন্ত্রী আছে। আজকে হিন্দু নেতামন্ত্রী যারা ক্যাবিনেটে ছিল তাদেরকে বাংলাদেশে ঘর থেকে বের করে মাথার চুল কামিয়ে তাদের ঘর জ্বালিয়ে তাদেরকে হাত পা বেঁধে মারা হচ্ছে। এইটা বাংলাদেশ? এই উনি নিদান দিতে চাইছেন? বাবু, এটা লজ্জার বিষয় যে বাংলাদেশের ছবিটা আমরা দেখছি। আমরা অনেকে গল্প শুনেছি, বাংলাদেশের অনেক কথা শুনেছি, অনেক গল্প শুনেছি, 71-এর যুদ্ধের কথা শুনেছি, অনেক বই রয়েছে, সেই বইগুলোও পড়েছি। কিন্তু আজকে কোথাও গিয়ে যেভাবে বাংলাদেশ থেকে একটা ইতিহাসকে মুছে ফেলার কার্যত একটা চেষ্টা চালাচ্ছে না এই মোহাম্মদ ইউনূসের সরকার, তা দেখে কার্যত লজ্জায় মাথা হেঁট হয়ে রাজাকার যাচ্ছে। বাহিনী, একদমই তাই, তার রাজাকার বাহিনী এবং ইউনূস সরকার তারা যেভাবে চেষ্টা চালাচ্ছে তাতে সত্যি লজ্জায় মাথাটা হেট হয়ে যাচ্ছে। কিন্তু এই যে চেষ্টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ওপার বাংলার হিন্দুরা যখন একজোট হয়েছেন, ঠিক তখনই এপার বাংলার হিন্দুরা তারা কার্যত প্রত্যেকটা মুহূর্তে একবারে হুঙ্কার দিচ্ছেন। তারা বলছেন কোনো রকমভাবে বরদাস্ত করা হবে না। আর ঠিক এই জায়গা থেকে আমি তৌসিফ বাবুর কাছে আসতে চাইবো। তৌসিফ বাবু, বিরোধী দলনেতা অভিযোগ করছেন যে হিন্দুরা এক কাট্টা হতেই নাকি ভয় পেয়ে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সে কারণেই নাকি এই উলট পোড়ান, এই ভোট ব্যাংক মানে ভোট বাক্সর খেলা, সেটা কোথাও গিয়ে এখানে উঠে আসছে। আপনি কি বলবেন এই বিষয়ে? এই বাংলাদেশকে নিয়ে ভোট খেলা কি হচ্ছে? বিজেপি কে তো আর শুধু প্রপাগান্ডা চালাবে, ন্যারেটিভ চালাবে, দেশটা তো সামলাতে পারছে না। একটা ছোট্ট দেশ যাদেরকে স্বাধীনতা আমরা দিয়েছি, ভারতীয় মিলিটারি ওদেরকে হেল্প করে ওদেরকে ইন্ডিপেন্ডেন্স দিয়েছে, তাদের সঙ্গে এতদিন থেকে আমাদের ভালো সম্পর্ক ছিল। এই শেখ হাসিনা গেল, তাকটা পালট হয়েছে, তারপরে নতুন যে সরকার আছে তাদের সঙ্গে তো ভারত সরকার একটা কমিউনিকেশন এস্টাবলিশ করতে পারছে না, ভালো সম্পর্ক করতে পারছে না। আর এখানে বিজেপির বঙ্গ নেতা বসে বলছে যে ভোট রাজনীতি। এই বিজেপি নেতারা আছে, এরাই বলেছিল যে গরু দুধে সোনা থাকে। এরাই ছিল বঙ্গ বিজেপি নেতা, এরাই বলেছিল যে আমাদের দেশি গরু দুধে একটু গোল্ডেন কালার কেন, ওর মধ্যে সোনা থাকে, এরাই বলেছিল। এদের এটাই বুদ্ধি। তৌসিফ বাবু, গরু দুধে সোনা থাকে এই মন্তব্য যেমন আমরা শুনেছি, আমরা এটাও শুনেছি গরু দুধ দিলে তার লাথি খাওয়া ভালো। গরু নিয়ে আমরা নানা রকম বক্তব্য শুনেছি। হ্যাঁ, উনি তো ঠিকই বলেছেন, প্র্যাকটিক্যাল কথা বলেছেন। দুধ থেকে আপনি দুধ নিতে গেলে লাঠিও খাতে হয়, এটা প্র্যাকটিক্যাল। আপনি যেটা বলেছেন ভীষণ প্র্যাকটিক্যাল কথা তৌসিফ বাবু। আর সেই প্র্যাকটিক্যাল জয়বাবু আসবো তৌসিফ বাবু আসবো। তবে কিশোর এত প্র্যাকটিক্যাল কথার মাঝখানে রাজনৈতিক কচকচানি তো থাকবে, কিন্তু রাজ্যের তৌসিফ বাবু একটু সঙ্গে থাকুন। একদম কিশোর, এবং এই রাজনৈতিক কচকচানি তো থাকবেই। তবে এই যে হিন্দুরা একজোট হচ্ছেন বিভিন্ন সীমান্ত, পেট্রাপোল সীমান্ত, ঘোজাডাঙ্গা সীমান্ত, বিভিন্ন জায়গায় সনাতনীদের যে গর্জন, সেই সনাতনীদের গর্জন কি ভাবাচ্ছে একবার হলেও এই রাজ্যের সরকারকে? কি বলছেন শুভেন্দু অধিকারী হিন্দু গর্জন নিয়ে, এবং তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি পাল্টি খাচ্ছেন সেটা নিয়ে? তৌসিফ বাবুর কাছে আবারও আসবো, এই বক্তব্যটা শুনুন। কেমন দেখছেন না রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাষার পরিবর্তন? এটা হচ্ছে কেন জানেন?
আপনারা ঐক্যবদ্ধ হচ্ছেন বলে উনি বুঝতে পারছেন শুধু 30% দিয়ে বৈতরণী পারানো যাবে না, 70% এক হয়ে যাচ্ছে। তাই প্রথমে বললেন রাজাকারদেরকে ভারতে নেব, বাংলা পশ্চিমবঙ্গে নেব। কবে বললেন? 21শে জুলাই বললেন, ধর্মতলা থেকে দাঁড়িয়ে নিজের ফেসবুকে পোস্ট করেছেন, বলছেন কলকাতা দখল করতে এলে আমরা ললিপপ নিয়ে বসে থাকবো না। আরে আপনি কলকাতাটাকে রেখেছেন নাকি? আপনার শাহজাহান থেকে ফিরহাদ হাকিম, আপনি এই রাজ্যের ডেমোগ্রাফি বদলে দিয়েছেন। সিপিএম শুরু করেছিল আর আপনি সম্পূর্ণ করেছেন। 1 কোটি রোহিঙ্গা মুসলমান আপনি ঢুকিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গে। তৌসিফ, আবারও আপনার কাছে আসছি আর আরও একবার জিজ্ঞেস করছি। সিদ্দিকুল্লাহ চৌধুরী বললেন মোহাম্মদ ইউনূস খুব ভালো উত্তর দিয়েছেন, মোদিকে একেবারে কোণঠাসা করে দিয়েছেন। এই বক্তব্যকে আপনি সমর্থন করেন? দেখুন, সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলছেন ওনাকে আপনি জিজ্ঞেস করুন। আমি কিন্তু একটা মিথ্যে কথা যে বলে যাচ্ছে শুভেন্দু অধিকারী, এই যে বলছে যে মমতা ব্যানার্জি নাকি রোহিঙ্গাদেরকে বাংলাদেশ বর্ডার থেকে ঢুকে দিয়েছে ভারতে, এটা কি হতে পারে বলুন তো? এই জন্য আমি বলেছি যে এদের মাথা গোবর আছে। বর্ডার মমতা ব্যানার্জির হাতে নেই, বিএসএফ মমতা ব্যানার্জির হাতে নেই, ফরেন মিনিস্ট্রি মমতা ব্যানার্জির হাতে নেই, এটা বিজেপির হাতে। বিএসএফ এর বস হচ্ছে অমিত শাহ। তৌসিফ, বিজেপি নয়, কেন্দ্র সরকারের অধীনে, কেন্দ্র সরকারের অধীনে, কেন্দ্রে ক্ষমতায় যে থাকে তার অধীনে, কেন্দ্র সরকারের অধীনে। হ্যাঁ হ্যাঁ, তো এটা কেন্দ্র সরকার থেকে মমতা ব্যানার্জির কি? আরে শুভেন্দু অধিকারী যদি বলতে চাইছে যে রোহিঙ্গা ঢুকে গেছে, তাহলে মমতা ব্যানার্জিকে কি করে একদম। আমি তৌসিফকে এখানে একটু থামাবো, জয়বাবুর কাছে উত্তরটা নিয়ে নেব। উত্তরটা আমার তৌসিফ, 1 মিনিট, আমি জয়বাবুর কাছে একটা বিষয় জানতে চাইবো। এই যে সীমান্ত নিয়ে এত কথা হচ্ছে, সীমান্তে অনুপ্রবেশ নিয়ে, আচ্ছা বলুন তো, সীমান্তে কাঁটাতারের বেড়াটা দিতে সমস্যাটা কোথায় হচ্ছে? এক্স্যাক্টলি, খুব ভালো প্রশ্ন উঠেছে। আমি এই জায়গাটাই প্রশ্ন করতে চাই, যখন কেন্দ্র সরকার এই মমতা সরকারের কাছে বিএসএফ এর জন্য, বর্ডারের জন্য জমি চায়, তখন আপনারা দেন না কেন? তখন আপনাদের দ্বিধাবোধ হয় কেন দেওয়ার? তার মানে এই দ্বিচারিতাটা আপনারা প্রথম দিন থেকে করে আসছেন, নিজেরা জমি দেবেন না বিএসএফ এর জন্য, তারপরে বলবেন যে আমরা জমি দেব না, কিন্তু বিএসএফ এর উপরে বা কেন্দ্র সরকারের উপরে আমরা প্রত্যেকবার দায় চাপিয়ে যাবো। এটা হতে পারে না। আর দ্বিতীয়, ফিরহাদ হাকিম বলেছিল মিনি পাকিস্তান, এই শব্দগুলো তৃণমূল নেতা এবং মন্ত্রী বা প্রতিনিধির কাছ থেকে আমরা বারবার পেয়ে আসছি। এইগুলো কেন? এই দ্বিচারিতা বন্ধ করুন। আগে উত্তর দিন। পশ্চিম বাংলাদেশ যেটা হচ্ছে সেটা আপনি সমর্থন করেন কি করেন না? ইয়েস অর নো উত্তর দিতে পারবেন? বিজেপি বলেছে ইয়েস অর নো উত্তর দিতে পারবেন? বাংলাদেশে যেটা হচ্ছে ওটা আপনি সমর্থন করেন না? সমর্থন করেন না? তৌসিফ, এই প্রশ্নটার উত্তর দিন। বাংলাদেশে যে পরিস্থিতি আপনারা কন্ডেম করছেন, তাই তো? হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, নিশ্চয়ই বারবার। তাহলে সিদ্দিকুল্লাহ চৌধুরীর এই বক্তব্য কোথায় কন্ট্রাডিক্ট হচ্ছে? বাংলাদেশ না, দেখুন, বাংলাদেশের সংখ্যালঘু হোক বা ভারতের সংখ্যালঘু হোক, সরকারের এটা দায়িত্ব। তৌসিফ, আমি একটা কথা বলি এখানে। তৌসিফ, আমি একটা কথা বলি। ভারতের সংখ্যালঘু আলাদা মন্ত্রণালয় রয়েছে, ভারতের সংখ্যালঘুদের জন্য স্কলারশিপ রয়েছে, ভারতের সংখ্যালঘুদের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা রয়েছে, ভারতের সংখ্যালঘুদের জন্য আলাদা প্রতিটা স্টেটে সংখ্যালঘু দপ্তর রয়েছে। বাংলাদেশে না সংখ্যালঘু দপ্তর রয়েছে, না সংখ্যালঘু মন্ত্রক রয়েছে, না স্কলারশিপ রয়েছে, না আলাদা শিক্ষা ব্যবস্থা রয়েছে। আপনি কি করে কম্পেয়ার করছেন? মসজিদ ভাঙিয়ে দিচ্ছে। সর্বোপরি আপনাকে একটা কথা মনে করিয়ে রাখি, বাংলাদেশে সংখ্যালঘু একজন হিন্দু নেতা, তাকে গ্রেফতার করে রাখা হয়েছে, কিন্তু তার পক্ষে কোনো আইনজীবীকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। আপনাকে মনে করিয়ে দিলাম, বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থাটা আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি আরো একবার। তাকে তার হয়ে কোনো আইনজীবী লড়ছেন না। কোনোভাবেই কম্পেয়ার করা যায় না। একদমই তাই। এই দেশের সঙ্গে তো কোনোভাবে কম্পেয়ার করা
করার জায়গাটাই থাকে না। দেখুন, এবং এবং এই যে- তৌসিফ আপনাকে একটু থামাবো, আমি জয়বাবু রয়েছে প্রত্যেককে আমি থামাবো, তবে এই যে BJP তৌসিফ যে প্লিজ বলে- একটু থামাবো। BJP যে বলে- দেখুন, একটা বিষয় মাথায় রাখতে হবে, একটা দেশ, সেই দেশের একজন নাগরিক হওয়া, যে নাগরিক তার আইনি ব্যবস্থা অর্থাৎ আইনি সহায়তা, মাফ করবেন ব্যবস্থা নয়, আইনি সহায়তা দেওয়া সেই দেশের সরকারের একটা কর্তব্যের মধ্যে পড়ে। আমাদের দেশেও আমরা দেখেছিলাম কিশোলায়, মনে থাকবে আজমল কাশেপ, তাকে গ্রেফতার করা হয়েছিল, আইনি একজন সহায়তা পেয়েছিলেন। terrorist। একদম ভিডিওয়ে দেখা যাচ্ছে সে গুলি চালাচ্ছে, তাকে পর্যন্ত ভারত সরকার তাকে আইনজীবী দেওয়া হয়, আইনি সহায়তা দেওয়া হয়, এবং বাকি ভারতের ওভারঅল পরিস্থিতি, সংখ্যালঘুরা যে পরিস্থিতিতে রয়েছে আমরা দেখেছি, ভারতের প্রতিটি সংখ্যালঘু সম্প্রদায়ের পপুলেশন বৃদ্ধি পায়, বাংলাদেশে 32 থেকে 7 হয়, ভারতে উল্টোটা হয়। ইউ ক্যানট কম্পেয়ার। তৌসিফ, এটা কম্প্যারিজনের জায়গায় নেই। না তৌসিফ বাবু, এটা জয়, আমি আপনাকে সময় না দেখুন, বিজেপি শুনুন, আমি বলছি দেখুন, এই হিপোক্রেসি যেটা বিজেপি করে, এই হিপোক্রেসি চলবে না। এই বিজেপি কি বলে লোকদেরকে, যে গায়ের গোবর আর গায়ের যে ইউরিন, এটা নিয়ে ক্যান্সার কিওর করা যায়। কি পয়েন্টে এই আপনি কথা বিজেপি বলছেন হিপোক্রেসি আমি করছে। ঠিক বুঝলাম না, কিশোলায় যে প্রশ্নটা করলো আপনি বোধহয় শুনতে পাননি তৌসিফ, আপনি বোধহয় প্রশ্নটা শুনতে পাননি, অথবা আপনি উত্তর দিতে চাইছেন না প্রশ্নটা। আমি আবারও আসবো আপনার কাছে পরবর্তীতে। তবে কিশোলায় বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে, তৌসিফ একটু সঙ্গে থাকুন। বাংলাদেশের এই যে পরিস্থিতি চলছে, যে পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করছি, যেখানে সংখ্যালঘুদের নিয়ে এত কথা হচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই রাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্ব তারা কি ভাবছেন সেটাও তো আমাদের একবার দেখানো দরকার। দেখাতে হবে বামেরা, তাদের হিপোক্রেসিটা আজকে একটু খুলবে, মুখোশ খোলা দরকার। একদম পর্দাফাশ মোহাম্মদ দরকার। সেলিম কি বলছেন শুনুন, তারপর আসছি দুজনের কাছে আবারও একবার করে আসবো। মোহাম্মদ সেলিম। এই বাংলাদেশের ঘটনাকে নিয়ে বাংলাদেশে শান্তি বা সম্প্রীতি চাই, তার থেকে বেশি হচ্ছে অনেকে এটাকে আমাদের রাজ্যে সেটাকে নিয়ে হিংসা এবং বিদ্বেষ হতে চাইছেন। এবং কয়েকটা চ্যানেল, টেলিভিশন চ্যানেল, কয়েকটা খবরের কাগজ উদ্দেশ্য প্রণীতভাবে দেশের স্বার্থে নয়, সংখ্যাগুরুবাদকে বাড়ানোর জন্য, হিন্দুত্ববাদী রাজনীতিকে ছড়ানোর জন্য এবং বাংলাদেশি নাম করে আসলে ধর্মীয় সংখ্যালঘুদেরকে নিশানা করার জন্য উল্টে চিৎকার করছেন বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের জন্য। আমরা আশ করছি মধুকল্পিতা, যে যাদেরকে বাংলাদেশ বলছিল না যে আমরা গিয়ে দখল করে নেবো, লোক পাঠাবো, এদেরই পাঠিয়েছে মনে হয়। খুব খারাপ লাগে কিশোলা, এই ধরনের সাংবাদিক সম্মেলন যখন দেখি, যখন শুনি, যখন আমরা যাই, বলছে যে ওখানে কিছুই হচ্ছে না, এখানে একটা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। জয়, না এটা কিছুই না, যেটা সেলিমবাবু করতে চাইছেন সেটা হচ্ছে ঘোলা ধলে একটু মাছ ধরতে চাইছেন। কিন্তু যে বিষয়টা নিয়ে কথা হচ্ছিল সেটা হচ্ছে আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরহাদ হাকিম বা তৌফিক বাবু আজকে যদি কোর্টে গিয়ে বলেন আমি জাস্টিস চাই, এবং ওনার চারিদিকে যারা আইনজীবী তারা বলবে আমরা এনার জন্য আইনজীবী হয়ে লড়বো না, সেই দিন উনি উপলব্ধি করতে লড়লে পারবেন, গণপিটুনি দেওয়া হবে আদালতে, গণপিটুনি দেওয়া হবে। বলছে সেই দিন হ্যাঁ। ওনারা উপলব্ধি করতে পারবেন। আর সেই দিন হয়তো আজকে আপনার প্রশ্নের উত্তরটা উনি দিতে পারতেন, আজকে ওনার প্রশ্নের উত্তর দিতে পারছেন না এই কারণে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে দলের আন্ডারে উনি আছেন সেখানে উনি উত্তর দিতে পারবেন না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে হিন্দু একত্রিত হচ্ছে পশ্চিমবঙ্গে 70% যখন একত্রিত হচ্ছে, স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার স্ট্যান্ড চেঞ্জ করতে হচ্ছে, ভার্সন চেঞ্জ করতে হচ্ছে। যেদিন বলেছিল যে দুধেল গায়ে, সেই গায়ে যখন লাথি মারে সেই লাথি সহ্য করতে হবে, সেটা জাস্টিফাই করলেন, বললেন সেটা তো সত্যিই কথা। সত্যি কথা, উনিও জাস্টিফাই তো করতে বাধ্য হবে। কিন্তু অন্যদিকে স্বাভাবিকভাবে এখন ভার্সন চেঞ্জ হচ্ছে, কারণ 70% যখন একত্রিত হচ্ছে উনি বুঝতে পেরেছেন যে 30% নিয়ে বৈতরণী সত্যিই পাস করা যাবে না। নিয়ে নেব। তৌসিফ প্লিজ, জয়বাবু আপনাকে অনুরোধ করবো, তৌসিফ যখন উত্তর দেবেন তৌসিফকে উত্তর দিতে দেবেন। তৌসিফ প্লিজ। দেখুন, বিজেপির কাছে হিন্দু মুসলিম ছাড়া কোনো রাজনীতি নেই। ও বলতে চাইছে যে বাংলা, আমাদের বাঙ্গালে, ওয়েস্ট বেঙ্গলে এই 70% হিন্দু ভোটটা ইউনাইট হয়ে গেছে। যদি ইউনাইট হয়ে গেছে, ওনার কথা যদি আমি মেনে নিই, তাহলে ওনারা এই এক্ষুনি হলো, তো এক্ষুনি ইলেকশন হলো, 6-0 কেন হলো? একটা এমপি সিট যেটা ওনার হাতে ছিল, ওইখান থেকে অ্যাসেম্বলি বাই ইলেকশন হেরে গেলেন। আপনি এর একটু পিছিয়ে চলে যান, 2024-এ এমপি ইলেকশন হলো, ওনারা তো পুরোনো ট্র্যাক রেকর্ড যদি 2019 থেকে কম্পেয়ার করি, আবার যে ওনার সিটটা কমে যাচ্ছে। তাহলে এই যে কথা উনি বলতে চাইছেন, এই যে মিথ্যে কথা উনি বলতে চাইছেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোক পুরো কমিউনাল হয়ে গেছে, এটা কেন উনি বলছেন?
ঠিক আছে, উনি তৌসিফ। রেসপন্সিবল হ্যাঁ, উত্তরটা একটা দিন। রেসপন্সিবল নেতা হ্যাঁ, আপনি আপনার point বলেছেন, হ্যাঁ। জয়বাবু, এক হচ্ছে এই নির্বাচনটা শেষ নির্বাচন নয় তৌসিফ বাবু, 2026 আসছে। আর দ্বিতীয় কথা বলে দিই, ঠিক যেভাবে আপনি হিন্দু একত্রিত হওয়াটা ঠিক নির্বাচনের সঙ্গে গুলিয়ে দিলেন, ভারতীয় জনতা পার্টি হিন্দু একত্রিত হওয়াটা নির্বাচনের সঙ্গে গোলাতে চাইছে না। এইটা আমাদের বাংলাদেশের হিন্দু ভাই বোন যারা নেতা মন্ত্রী, যারা ক্যাবিনেটের কথা বলছিলেন, যারা আজকে ওখানে মার খাচ্ছে, যাদের ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সেই হিন্দু একত্রিত হওয়ার কথা হচ্ছে। একটা মুহূর্তে সেখানে নিপীড়ন অত্যাচারের শিকার হচ্ছেন, তাদের পাশে দাঁড়ানোর সময় তৌসিফ খুব ছোট্ট করে 10 সেকেন্ডে বলুন। না উনি কি এখনো বলছেন যে হ্যাঁ ক্যান্সারের ইলাজ গোবর আর গৌমূত্রে আছে, এটাই বলছেন তো? আমরা গত পরশু বক্তব্য শুনেছি তৌসিফ ক্যান্সারের কথা বললেন বলে মনে পড়ে গেল, গতকাল শুনেছি একজন হুজুর, এক মিনিট তৌসিফ, অডিও টু তৌসিফ ক্যান্সারের কথা বললেন, আমাদের মনে পড়ে গেল গত পরশু আমরা বক্তব্য শুনেছি, বলা হচ্ছে যে ইসকন হচ্ছে ক্যান্সার এবং উপরে ফেলে দেওয়া উচিত, মন্দির ভেঙে দেওয়া উচিত, কেটে ফেলে দেওয়া উচিত, একজন হুজুর বলছেন পাবলিকলি বসে। এগুলোকে কন্ডেম করুন আপনারা। এই কথাটা কেন বলবে না বলতে পারো? এই ইসকনকে আমরা প্রত্যেকটা মুহূর্তে দেখেছি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। এই ইসকনকে আমরা দেখেছি বন্যা কবলিত এলাকায়, সেখানে একেবারে জল পার করে খাবার নিয়ে যে খাবার পৌঁছে দিতে। এই বাংলাদেশেই সেই ছবি দেখা গিয়েছে। আর সেখানে ক্যান্সার হবে না কেন? যারা সাধারণ ধর্ম না দেখে তারা পাশে দাঁড়িয়েছেন, সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে ইসকন, এবং সে কারণেই তো ক্যান্সার বলা হচ্ছে তাদেরকে, সে কারণেই তো উপরে ফেলার কথা বলা হচ্ছে। বলছেন কিভাবে একেবারে বিমানে করে উড়ে গিয়ে। তবে সবকিছুর মধ্যে থেকেও কি চলে, আমি অনুষ্ঠানটা আমরা শেষের দিকে নিয়ে যাবো, একেবারে সময় শেষ। তবে সময় শেষের আগে আমার একটা বিষয় কিন্তু আজকে খুব মনে পড়ছে। আমরা গতকালকে অনুষ্ঠানটা শুরু করেছিলাম একটা ভয় নিয়ে, যে তারা আসছেন, তেনারা আসছেন, তেনারা আসছেন, তেনারা আসছেন। সময়সীমা তো পার হয়ে গেল কিশলয়, ঠিক সময়সীমা দেখতে পাচ্ছ? ঠিক সময়সীমা পার হয়ে গেল। বাংলাদেশি দাদু যে বলেছিলেন, যে দাদু বলেছিল যে আসবে, তারা তো এসে পৌঁছতে পারেনি, কিন্তু ইউনুস মনে হয় কিছু লোক পাঠিয়েছে, ইউনুসের লোকরা ভেতরেই রয়েছে, যারা একদিকে বলছে যে ইউনুস সাহেব তো ঠিক বলেছেন, মোদিকে তো দারুণ দিয়ে দিয়েছেন, আরেকদিকে তারই ভাই বোন কিছু রয়েছেন যারা বলছেন যে প্রোপাগান্ডা মিথ্যা ছড়ানো হচ্ছে ভারতে, অ্যাকচুয়ালি বাংলাদেশে কিছু হচ্ছে না। মোহাম্মদ সেলিমেরও বক্তব্য একটু আগেই শুনলাম। কিশলয়, আরেকটা বিষয় না বললেই নয়, যারা ভাবছেন কলকাতা দখলের কথা, যারা ভাবছেন বাংলা, বিহার, উড়িষ্যা দখল করবেন, তাদের ঘরের অবস্থাটা দেখুন। আরাকান আর্মি তো টক টক করছে দরজায়, ঠিক ভেবে দেখুন একবার। ঠিক, আজকে চা আড্ডার খবর এই পর্যন্তই। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, দেখতে থাকুন রিপাবলিক।